হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করব। তার মধ্যে প্রধানযোগ্য যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে এবছর হজ হবে কিনা। কারণ আমাদের কাছে আমাদের বাঙালি কমিউনিটির বা বাংলাদেশি কমিউনিটি যারাই আছেন তারা অনেকেই জানতে চাচ্ছেন হজের কি অবস্থা, হজ কি আদৌ হবে না হবে না। এই বিষয়টি আজকে আমরা আলোচনার মুখ্য বিষয় রেখেছি। আমরা আলোচনা করব আজকে নিউ ইয়র্কের বিভিন্ন হাসপাতালের ভিতরের অবস্থা কি, কেমন আগে ছিল কেমন অবস্থা, এখন কি অবস্থা। এই বিষয়ে আমাদের সাথে আজকে আলোচনা করবেন জলি বেগম নামে ফ্রন্ট লাইনের একজন ওয়ার্কার, যিনি নার্স হিসেবে কাজ করছেন, নার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে দীর্ঘদিন থেকে মন্টিফিয়ার হাসপাতালে কাজ করছেন। আমরা তাকে আমাদের আজকের অনুষ্ঠানে নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনায় এনেছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানকে। তিনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং একই সাথে রাজনীতিও করেন। আমরা তার কাছ থেকে জানতে চাইবো এই করোনার সময়ে একজন প্রবীণ প্রবাসী এবং একটি দলের প্রধান হিসেবে তার এক্সপেরিয়েন্স, তার অভিজ্ঞতা এবং কমিউনিটি সম্পর্কে তার যে অবজারভেশন, এই বিষয়টি কি। আমাদের সাথে আছেন আরাফা গ্রুপ, যিনি এই প্রবাসী হজ গ্রুপের সবচেয়ে বড় এজেন্সি, যিনি প্রতিনিধিত্ব করেন, যিনি দীর্ঘদিন থেকে এই বিষয়ে এক্সপেরিয়েন্স। আমাদের সাথে তিনি আছেন আলহাজ মইনুল ইসলাম। তিনি বলবেন হজের বিষয়টি, যে বাংলাদেশি কমিউনিটির মানুষজন যারা হজে যেতে চান এবছর তারা হজ কিভাবে করবেন, হজ আদৌ হবে কিনা, এই বিষয়টি তিনি খুলাসা করবেন। আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। তিনি আজকে আপনাদেরকে আপডেট দেবেন। এছাড়া আমাদের সাথে একটু পরে যুক্ত হবেন জনাব মুফতি আব্দুল মালেক, যিনি আরেকটি হজ গ্রুপের প্রধান। তিনিও তার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশন ছাড়াও ফেসবুকে লাইভ হচ্ছে। যারা ফেসবুকে আছেন আশা করি বিষয়টি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি জনাব নাজমুল হাসান, আপনাকে দিয়ে শুরু করব। আশা করি ভালো আছেন। নাজমুল ভাই, খবর কি আপনার? আমি আছি ভালো, আপনারা সবাই ভালো তো? জি, এভরিবডি ইজ গুড। আজকে খুব ভালো লাগছে আমাদের প্যানেলে যারা আছেন তাদের সবাইকে দেখে। ডক্টর সিদ্দিকুর রহমান জয়েন করেছেন আপনার, উনি নিউ জার্সি থেকে, এবং আপনি জানেন যে বিসাইড অফ হিজ পলিটিক্যাল আইডেন্টিটি উনি অনেক পুরনো একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এন্ড লিডার। তো আজকে আমরা তাকে এনেছি যারা তার কমিউনিটি এক্সপেরিয়েন্স এই সময়ে তিনি কিভাবে সময় কাটাচ্ছেন বিষয়টি শেয়ার করার জন্য। আমাদের কমিটির উনি আজকে কিছুক্ষণের জন্য জ্যাকসনাইটে ছিলেন। আচ্ছা, আমরা বিষয়টি তার সাথে অবশ্যই আলোচনা করবো আজকে। উনি কি দেখলেন জ্যাকসনাইটে এবং কেন তিনি তবে উনি খুব ভয়ে ভয়ে ছিলেন, গাড়ি থেকে নামেন নাই, 2 মিনিটের জন্য নেমে আবার গাড়িতে ঢুকে গেছেন। আমরা তার কাছ থেকে জানতে চাইবো, যারা আলহাজ মইনুল ইসলাম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে সবাই চিনে, আপনি এই কমিউনিটির সবচেয়ে পুরনো হজের যে কাফেলা নিয়ে যান, পুরনো একজন। আমরা আপনার কাছে আসবো একটু পরে। জলি বেগম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? জি, সবাই ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ জয়েন করেছেন আমাদের সাথে। আমরা নাজমুল ভাইয়ের কাছে যাচ্ছি প্রথমেই। জনাব নাজমুল হাসান, আপনি তো আজকে দিনের আপডেট দেবেন। হোয়াট ইজ দ্য আপডেট? আজকে প্রথমে আমরা জানতে চাই, গভর্নর সাহেব কি আজকে প্রেস কনফারেন্স করেছেন? তিনি কি পজিটিভ না নেগেটিভ? এই খবরটা একটা সুখবর দিয়ে আগে খবরটা দেই। জি, সুখবরটা হচ্ছে যে আমাদের সবারই একদিন একটা আশা, আকাঙ্ক্ষা, ধারণা, ধ্যান, চিন্তা সবকিছু ছিল ভ্যাকসিন নিয়ে। মানে এই সময়টাতে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত জিনিস হচ্ছে ভ্যাকসিনের খবর। হচ্ছে মানুষ বাসায় থাকতে থাকতে, আবদ্ধ থাকতে থাকতে একেবারে ক্লান্ত, শ্রান্ত, অধৈর্য, মানসিকভাবে বিপদগ্রস্ত সব। তো তার ভিতরে আমরা কয়েকদিন ধরে ভ্যাকসিনের খবর শুনছি, কিন্তু আজকে ডেফিনিটিভ খবর পাওয়া গেছে। এবং সেই খবরের ভিতরে একটি খবর হচ্ছে যে যুক্তরাষ্ট্রের একটি ল্যাব কে সাউন্ড হচ্ছে। মুফতি সাহেব, আপনার অডিওটা একটু মিউট করে দেন। তাহলে আর সাউন্ড করবে না। হ্যাঁ, অন্য যারা আছেন অডিও এখন মিউট করে দেন, তাহলে আর সাউন্ড ডিস্টার্ব করবে না আমাদের। হ্যাঁ, ওকে। যাই হোক, যে খবরটি হচ্ছে যে মিউট করে দাও। ওকে, যে খবরটি যেটি হচ্ছে সেটা হচ্ছে যে ভ্যাকসিনের ব্যাপারে আমেরিকার একটি কোম্পানি মডার্না ফার্মাসিউটিক্যালস, তারা আজকে ঘোষণা দিয়েছে যে তাদের প্রথম এই ভ্যাকসিন, আসলে আমরা এতদিন যে জিনিসটা জানতাম যে এটা কয়েকটি পর্বে ট্রায়াল হয় এবং মিনিমাম 3টি পর্বে ট্রায়াল হয়, এবং সেই ট্রায়ালের সাকসেসফুল হবার পরেই এই ভ্যাকসিন অ্যাপ্রুভ করে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। তবে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে খুব ত্বরান্বিত ব্যবস্থা তারা গ্রহণ করেছে এবং
তড়িঘড়িও করে করছে, একই সাথে ভ্যাকসিন যাতে সঠিক হয় সেই ব্যাপারেও তাদের অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে। তো সেই ট্রায়ালের প্রথম পর্ব, যেটি ভ্যাকসিনের প্রথম পর্ব হিউম্যান ট্রায়াল যেটাকে বলা হয়, সেই ট্রায়ালের প্রথম পর্ব তারা সাকসেস হয়েছে এবং তারা সেটা অ্যানাউন্স করেছে আজকে। সেকেন্ড পর্বে যে ট্রায়ালটি হয় সেটা হচ্ছে এই ভ্যাকসিনটার এফিসিয়েন্সি, এবং সেই এফিসিয়েন্সিটার উপরেই নির্ভর করে অ্যাপ্রুভালের মূল পর্বটা। এরপরে হচ্ছে যে ভ্যাকসিনের যে তাদের যে তৈরি করার যে একটা প্রসেস থাকে, ফাইনাল প্রসেস, ডোজ কি পরিমাণ ডোজ কার জন্য ব্যবহার করা, সেই ডোজটা নির্ধারণ করা তৃতীয় পর্ব। এই তিনটি পর্ব সম্পন্ন করার পরেই একটা ভ্যাকসিন অ্যাপ্রুভ করা হয়। মডার্না যে ভ্যাকসিনটা তৈরি করেছে বলছে, দাবি করেছে, সেটি প্রথম পর্ব শেষ করেছে, এখন সেকেন্ড পর্বের টেস্টিং আছে এবং সেকেন্ড পর্বের টেস্টিং এর পর তৃতীয় পর্ব। তো আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে না হলো এই বছরের ভিতরেই এই ভ্যাকসিন বাজারে ছাড়া হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পও এই ব্যাপারে খুব আশাবাদী। যদি আজকে অন্য একটি খবর আছে, সেই খবরটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েকদিন ধরেই, বেশ উইকস যেটাকে বলা হয়, হাইড্রোক্লোরোক্সিকুইন নিচ্ছেন ভয়ে ভয়ে। তার ধারণা, তাকে কে বা কারা ধারণা দিয়েছে যে এটি নিলে এটি একটি প্রতিষেধক হিসেবে কাজ করবে। তিনি আজকে স্বীকার করেছেন তিনি হাইড্রোক্লোরোক্সিকুইন নিচ্ছেন এবং এই জন্যই তিনি মাঝে মাঝে মাস্ক ছাড়া বীর দর্পে হেঁটে বেড়ান, মাস্কের ব্যাপারে কেয়ার করেন না হয়তোবা। আর আরেকটি খবর যেটি গতকালকে থেকে এটি শুরু হয়েছে, সেটি হচ্ছে যে আমাদের গভর্নর অ্যান্ড্রু কুমো গতকাল জনসমক্ষে সাংবাদিকদের সামনে সোয়াব টেস্ট যেটাকে বলা হয়, এবং সেই টেস্টের রেজাল্ট এসেছে। উনি কালকে বলেছিলেন যদি আমি আগামীকাল সাংবাদিক সম্মেলনে না আসি তাহলে ধরে নেবেন টেস্ট পজিটিভ, আবার যদি সাংবাদিক সম্মেলনে আসি তাহলে ধরে নেবেন টেস্ট নেগেটিভ। উনি আজকে সাংবাদিক সম্মেলন করেছেন এবং শুরুতেই ঘোষণা দিয়েছেন যে উনি নেগেটিভ এসেছে ওনার টেস্ট, এবং উনি সাথে সাথে বলেছেন যে এই টেস্টটি এত সহজ যে আপনারা সবাই এই টেস্টটি গ্রহণ করতে পারেন। এবং আরেকটি ব্যাপার গুরুত্বপূর্ণ টেস্টিং এর ব্যাপারে, এই টেস্টিং এ নির্ধারণ করবে যে আমরা কত দ্রুত অর্থনীতি সচল করতে পারবো যুক্তরাষ্ট্রে, এবং এই টেস্টিং এর ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে। মেয়র বলেছেন যে আমরা অলরেডি ইতিমধ্যেই আগামী মে মাসের শেষ সপ্তাহের ভিতরে আমরা সপ্তাহে 40,000 টেস্ট প্রস্তুত করেছি এবং টেস্ট গ্রহণ করা হবে। আরেকটি কথা মেয়র আজকে বলেছেন খুব গর্বের সাথে, সেটি হচ্ছে যে এই টেস্টিং এর ব্যাপারে অন্য কারো কোনো সাহায্য সহযোগিতা না নিয়েই নিউ ইয়র্ক সিটি এই টেস্টিং এর সমস্ত ম্যাটেরিয়াল এবং কিট তৈরি করছে। এটি তাদের জন্য একটি খুবই আশাব্যঞ্জক খবর, এবং তারা বলেছেন যে নিউ ইয়র্ক সিটি এই করোনা ভাইরাসের ক্ষেত্রে সবচেয়ে বড় শিক্ষা যেটি পেয়েছে সেটি হচ্ছে যে নিজেদের তৈরি জিনিস, নিজেদের তৈরি মেডিসিন, নিজেদের তৈরি টেস্ট উপকরণ, নিজেদের তৈরি ভেন্টিলেটরের মাধ্যমে তারা এই সমস্যার মোকাবিলার চেষ্টা করছে এবং অনেকটা সফল হয়েছে। আরেকটি যেটি আজকে এবার যেটা অন্য সময় আমরা বলি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি কবে নাগাদ সচল হবে, এটা অনেকেরই প্রশ্ন ভ্যাকসিনের পরে। আজকে যদিও গভর্নর বলেছেন যে তিনি এই ব্যাপারে কোনো আবেগ কিংবা রাজনৈতিক চিন্তা ভাবনা অন্য কোনো কিছু বিবেচনা করছেন না, শুধুমাত্র টেস্ট ডাটা, তথ্য, এই তথ্য কিভাবে এই ডিসিশন প্রসেসকে প্রভাবিত করে সেটার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন, এবং সেই ব্যাখ্যার ভিতরে যেটা তিনি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে 7টি বেঞ্চমার্ক, খুব গুরুত্বপূর্ণ। তার ভিতরে 5টি উনি আজকে স্পষ্ট বলেছেন। তার একটি হচ্ছে 70% যে এলাকাটি খুলবে সেই এলাকায় 70% হসপিটাল বেড খোলা থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে রোগীদের জন্য। 70% আইসিইউ বেড থাকতে হবে হসপিটালের এই কোভিড ভাইরাসের জন্য। টেস্টের প্রতি 1000 টেস্ট জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টেস্টের গ্রহণ করার যোগ্যতা ক্ষমতা থাকতে হবে, প্লাস ট্রেসার থাকতে হবে এবং এনাফ যেটা আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি হচ্ছে যে কোনোভাবেই সংক্রমণের হার 1.1 হতে পারবে না, অর্থাৎ একজন মানুষের চাইতে 1.1 মানুষকে সংক্রমণ করলেই সাথে সাথে সেই এলাকাটাকে অচল করে দেওয়া হবে, পুনরায় আবার লকডাউন নিয়ে আসা হবে। এটা হচ্ছে মেয়রের গভর্নরের যথেষ্ট সতর্কবাণী সকলকে, যে তিনি বলেছেন তিনি এখন আর কোনো নির্দিষ্ট দিন লকডাউনের জন্য নির্ধারণ করতে চান না। জুন 13 পরে যদি কারা এই ক্রাইটেরিয়া মিট আপ করতে পারে, অর্থাৎ এই ক্রাইটেরিয়া সন্তুষ্টি করতে পারে, তারাই তাদের এলাকা খুলতে পারবে। এবং তার ভিত্তিতে মেয়র আজকে নিউ ইয়র্ক সিটি মেয়র ব্লাজিও তার সাংবাদিক সম্মেলনে বলেছেন তিনি আশা করছেন, কথাটা আমি একটু গুরুত্বের সাথে বলি, তিনি আশা করছেন
জুনের প্রথম সপ্তাহে হয়তোবা কথাটা গুরুত্বপূর্ণ, যে আমরা নিউ ইয়র্ক স্টেট যে বেঞ্চমার্ক দিয়েছে প্লাস আমাদের নিউ ইয়র্ক সিটির যে 3টি বেঞ্চমার্ক আছে, সেই 3টি মিট, অর্থাৎ মোট 10টি মিট করতে সক্ষম হব, তখনই আমরা খুলতে পারবো। কিন্তু উনি কিন্তু কোনো ডেফিনিট নির্দিষ্ট ডেট বলেননি যে অমুক তারিখ। যদিও কিছু কিছু সংবাদ মাধ্যমে খবর আসছে মে মাসের শেষ সপ্তাহে মেমোরিয়াল ডে উইকেন্ডে নিউ ইয়র্ক সিটি চালু হচ্ছে, সচল হচ্ছে প্রাথমিক পর্যায়ে, সেটি এখন সত্য নয়। মেয়র আজকে সরাসরি বলেছেন যে তিনি আশা করছেন জুনের প্রথম সপ্তাহে। যাই হোক, যে কথাটি তিনি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেটের যে 7টি, তারপরে নিউ ইয়র্ক সিটির নিজস্ব 3টি বেঞ্চমার্ক আছে। সেটি হচ্ছে হসপিটাল অ্যাডমিশন রেট, হসপিটালের আইসিইউর কি পরিমাণ রোগী আছে, এবং তৃতীয় হচ্ছে টেস্টিং এর রেজাল্ট। এই 3টি টেস্টিং এর রেজাল্টে গত পরশু দিনের রেজাল্ট, আপনারা হয়তো অনেকেই জানেন যে নিউ ইয়র্ক সিটি একদিন পিছনে এই রেজাল্ট গুলো ঘোষণা করে, যদিও নিউ ইয়র্ক স্টেট একদিন পরের দিনেটাই ঘোষণা করে। নিউ ইয়র্ক সিটির রেজাল্ট হিসাবে দেখা যাচ্ছে যে গত 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত যে রেট তারা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে হসপিটাল অ্যাডমিশন ভর্তির সংখ্যা 77 থেকে আগের দিনের 77 থেকে নেমে 48-এ নেমে এসেছে, হুইচ ইজ ভেরি গুড, খুব ভালো। এবং কিন্তু আইসিইউ অ্যাডমিশনটা একটু বেড়েছে, সেটি হচ্ছে যে 469 থেকে 6 জন বেড়ে 475 হয়েছে। অতএব এইটাতে একটাই জিনিস হচ্ছে যে বেঞ্চমার্কটি কিন্তু আজকের জন্য সফল হয়নি, যদিও সামান্য একটু ব্যবধান। তৃতীয় যেটি বেঞ্চমার্ক বলা হয় সেটি হচ্ছে টেস্টিং, কত পার্সেন্ট লোক পজিটিভ টেস্ট করলো, সেটা 15 এবং 16 তারিখে সমানই রয়ে গেছে 11%। তার অর্থটা দাঁড়াচ্ছে যে খুব ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে। যেভাবে দ্রুত হার বেড়ে যাচ্ছিল সেটা এখন কমে আসছে খুব ধীর গতিতে। অতএব মেয়র যে হিসাবটা দিয়েছেন সেটা একটা ক্যালকুলেশন করে হিসাব দিয়েছেন যে তারা আশা করছেন জুনের প্রথম সপ্তাহে তারা এই যে ক্রাইটেরিয়া সেটা মিট করতে পারবেন। আর নিউ ইয়র্ক স্টেটে গতকালকে মৃতের সংখ্যা ছিল ধরেন 100, যেটা জানিয়েছেন সেটা হচ্ছে 106 জন, এর আগের দিন ছিল 129 জন। আরেকটি জিনিস হচ্ছে যে যে কথাটি আবার বলছিলাম যে ভ্যাকসিনের ব্যাপারে একটু ফিরে আসি, সেটি হচ্ছে আরেকটি কোম্পানি, সেটি হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকা বলে একটি কোম্পানি, তারাও কিন্তু ভ্যাকসিনের ঘোষণা দিয়েছে তৈরির। যেই তারা ভ্যাকসিনটা তৈরি করছে, যে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রথম সাকসেসফুল যে ভ্যাকসিনের ঘোষণাটা দিয়েছিল, সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনটাই কিন্তু এই অ্যাস্ট্রাজেনেকা কোম্পানিটা তৈরি করছে। এবং তারা বলেছে যে তারা সবকিছু রেডি হয়ে তারপরে এটার ফাইনাল ঘোষণাটা দিবে। তবে তারা এটা আশাবাদ ব্যক্ত করেছে তারা শুধু যুক্তরাষ্ট্রের জন্য 70 মিলিয়ন টেস্ট তৈরি রাখবে, ভ্যাকসিন তৈরি রাখবে, এই যাতে ইমার্জেন্সি হলো এটা মোকাবিলা করা যায়। এরপরে আরেকটি জিনিস যেটা নিউ ইয়র্ক সিটিতে আপনারা জানেন খুব গুরুত্বপূর্ণ, গত কয়েকদিন ধরে আমরা খুব দুশ্চিন্তায় আছি অনেকটা, সেটা হচ্ছে পেডিয়াট্রিক মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম। এটি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত করোনা ভাইরাসের আক্রান্তের ক্ষেত্রে, এবং এটি কিশোরদের হচ্ছে। এবং গতকাল নিউ ইয়র্ক সিটিতে 145 জনকে এই রোগে শনাক্ত করা গেছে। 145 জন কিশোরকে তার রোগে শনাক্ত করা যায় না, তাদেরকে ধারণা করা হচ্ছে। তাদেরকে টেস্ট করার পর দেখা গেছে 67 জন করোনা পজিটিভ। এবং আপনারা জানেন ইতিমধ্যেই একজন এতে আমরা প্রাণ হারিয়েছি, কিন্তু এরপরে প্রথম দিনের পরে আর আমরা কাউকে এখনো হারাইনি। মোটামুটি চিকিৎসা চলতেছে। মেয়র বারবার সতর্ক করেছেন যারা তাদের শিশুদের কিংবা কিশোরদের কোন রকম সিমটম পান, তাদের ডাক্তার, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, অথবা যদি কাউকে না পান 311-এ কল করে তারা ডাক্তারের সাথে পাবেন। এবার আরেকটা জিনিস যেটা বলতেছি সেটা হচ্ছে যেটা কথা হচ্ছে যে আমরা এতদিন প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটি বারবার হোয়াইট হাউসে বলতেন, তারা প্রতিদিন টেস্ট করছেন, টেস্টে নেগেটিভ কিছু পজিটিভ পাওয়ার পর আপনারা জানেন যে হোয়াইট হাউসের অনেক কর্মকাণ্ড শিথিল হয়ে গেছে। আজকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল একটা ঘোষণাতে জানিয়েছে যে হোয়াইট হাউস এতদিন যে অ্যাবট ল্যাবরেটরি টেস্ট ব্যবহার করত সেটা ডিফেক্টিভ, ফল্টি, প্রায় 20% ফল্টি। 100 জনের টেস্টে 20 জনের ভুল টেস্ট রেজাল্ট এসেছে। এবং এতে কিন্তু একটা আশঙ্কাটা বেড়ে যাচ্ছে যে এই অ্যাবট ল্যাবরেটরি টেস্টকে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প খুব হাই মার্কস দিয়েছিলেন, এবং কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তারই প্রশাসনের একটি প্রতিষ্ঠান এটিকে ফল্টি ঘোষণা করেছেন। তো এটি একটি দেখার বিষয়। আর আরেকটি যেটি আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমরা অনেকেই
দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশের কিছু স্টেট চালু হতে শুরু করেছে অর্থনীতির প্রথম ধাপে। আজকে একটি খবর এসেছে, সেটি হচ্ছে কানেকটিকাট থেকে। কানেকটিকাটে বুধবার থেকে চালু হচ্ছে সবকিছু, কিন্তু কানেকটিকাটে যে ব্যবস্থাটা তারা করেছে সেটি হচ্ছে যে রেস্টুরেন্ট গুলোতে 50% ক্যাপাসিটি। আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনেক রেস্টুরেন্ট মালিকরা ভীষণ দুশ্চিন্তায় আছেন। তাদের রেস্টুরেন্টকে অনেকে হয়তো এখন সামান্য টেক আউটের ব্যবস্থা করেছেন, কিন্তু যেটা তারা করছেন সেটা বাধ্য হয়ে করছেন। তার কারণ হচ্ছে যে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। কারণ কোনো ব্যবসায় লোকসান দেখাতে না পারলে সরকারি সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না। সেই জন্য তারা কোনো ক্রমে খুলে রেখেছেন যাতে গত বছরের এই সময়ের তুলনায় এই বছরের ব্যবসা কি পরিমাণ নষ্ট হয়েছে, কি পরিমাণ কমে গেছে, সেটার একটা হিসাব করার জন্য। এবং তারা অনেকেই বলেছেন, আজকে আমি জ্যাকসনে গিয়েছিলাম, কয়েকজন রেস্টুরেন্ট মালিক আমার সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন যে তারা ভীষণ দুশ্চিন্তা করেছেন। প্রায় সকলেরই 3 মাসের ভাড়া বাকি পড়েছে এবং তারা জানেন না কিভাবে তারা এটা হ্যান্ডেল করবেন। তবে কানেকটিকাটের যে মডেলটি করেছে যে 50% ক্যাপাসিটি, আমরা শুনেছিলাম নিউ ইয়র্কে 6 ফুট দূরত্ব যদি বজায় রাখতে হয় সোশ্যাল ডিস্টেন্সে, তাহলে প্রতিটি রেস্টুরেন্টের ক্যাপাসিটি 1/3 নিয়ে আসতে হবে। সেই ব্যবসায় অনেক রেস্টুরেন্ট মালিকে আশঙ্কা প্রকাশ করেছেন যে এই অবস্থায় তাদের পক্ষে রেস্টুরেন্টের ব্যবসা আর কন্টিনিউ করা সম্ভব হবে না। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে অনেক রেস্টুরেন্ট বিক্রির চেষ্টা করছেন, তারা ধরে নিয়েছেন যে তাদের পক্ষে আগামী 1-2 বছরে কোনোভাবে ফিরে আসা সম্ভব না, হুইচ ইজ রিয়েলি ভেরি ব্যাড আমাদের কমিউনিটির জন্য। আরেকটি জিনিস যেটা খবর হচ্ছে যে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আজকে গভর্নরের প্রেস কনফারেন্সে কিছু প্রশ্ন করা হয়েছিল। গভর্নর হয়তো সরাসরি এটা জবাব দেননি, তার চিফ অফ স্টাফ মেলিসা ডি রোজা জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে তারা স্ট্রিমলাইন, অর্থাৎ যেটাকে বলা হয় তারা এটাকে একটা রেগুলার সিস্টেম আনার চেষ্টা করছেন এবং তারা এই পর্যন্ত $9.2 মিলিয়ন পে করেছেন। এবং তারা বলেছেন যে প্রথম দিকে তারা অনেকেই দিয়েছেন, কিন্তু এখন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে যে অনেকেই অন্যায়ভাবে ভুল তথ্য দিয়ে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ক্লেম করছেন। তারা এই ব্যাপারে একটি পরীক্ষা আমার মনে হয় তদন্তের ব্যবস্থা করছেন, যদিও সেটা সরাসরি বলেনি। তবে আমি জেনেছি অনেকেই ইতিমধ্যেই অনেকের আনএমপ্লয়মেন্ট আসা বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। তারা চেষ্টা করছেন যোগাযোগ করার জন্য, কোনো সদুত্তর পাচ্ছেন না। তবে যে কথাটি আজকে গভর্নর চিফ অফ স্টাফ বলেছেন যে তারা এখন এই বিষয়টি একটু খতিয়ে দেখছেন, যে প্রথম দিকে তারা যারা অনুমোদন করেছেন তারা এখন খতিয়ে দেখছেন যে এরা সত্যিকারের বেনিফিট পাওয়ার যোগ্য কিনা। এটা ফেডারেল একটি চাপও আছে তারা বলেছেন। আরেকটি জিনিস যেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভূমিকার ব্যাপারে ভীষণ ক্ষুব্ধ। তবে গতকাল তিনি একটি ইঙ্গিত দিয়েছেন যে তিনি সম্পূর্ণ ফান্ড বন্ধ নাও করতে পারেন, তদন্ত করে দেখছেন সীমিত আকারেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কিছু ফান্ড যুক্তরাষ্ট্র হয়তো কন্টিনিউ করবে। কিন্তু তার সাথে সাথে আজকে আরেকটি খবর এসেছে যে চীন, যাকে প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্র প্রশাসন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিপক্ষ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, তাদের অনেক কিছুকে গোপন রাখতে সাহায্য সহযোগিতা করছে। সেই চীন আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে $2 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে আমেরিকা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে দিত মাত্র $545 মিলিয়ন। চীন আজকে তাদেরকে $2 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে। এটা আমার মনে একটি সিগনিফিকেন্ট ব্যাপার। এবং আরেকটি জিনিস যেটি শেষ করার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আমেরিকার যে কয়েকটি স্টেটে অর্থনীতি সচল করার জন্য প্রথম ধাপের প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানের খবর কিন্তু খুব একটা সন্তোষজনক নয়। সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটাকে দেখছেন নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেট প্রশাসন। এই বিষয়টাকে তারা ওগুলোকে ফলো করার চেষ্টা করছে। পৃথিবীর অন্যান্য দেশে ইকোনমি সচল করার পর যে অবস্থার সৃষ্টি হয়েছে, যেটাকে মেয়র বুমেরাং বলেছেন, সেটি যাতে নিউ ইয়র্কে না হয় সেটি উনি চেষ্টা করছেন। এবং আজকে যে স্ট্যাটিস্টিক্সটি পাওয়া যাচ্ছে তাতে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের যে স্টেট গুলোতে খোলা হয়েছে সেখানে সংক্রমণের সংখ্যা দ্রুত না হলেও ধীরে ধীরে বাড়ছে। এবং এর পাশাপাশি যে ইউরোপের এবং বিশেষ করে ইরানের কথাটি আজকে এসেছে, যে ইরান 3 সপ্তাহ আগে খোলার পরে এখন তারা দেখছে যে সেখানে সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানেটা দাঁড়াচ্ছে যে যতই আমরা আশাবাদ ব্যক্ত করি না কেন যে এটি দ্বিতীয়বার আসবে না, কিন্তু দ্বিতীয়বার যে আসার একটা আশঙ্কা ঘনীভূত হচ্ছে সেটি আমাদের জন্য চিন্তার ব্যাপার হবে। সেই জন্য মেয়র এবং গভর্নর যে ব্যবস্থা নিয়েছেন আমার মনে হয়
যে আমাদেরকে লকডাউন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদেরকে লকডাউনটা বজায় রাখতে হবে। এবং আরেকটি জিনিস যেটি আজকে আমি দেখেছিলাম জ্যাকসনে অনেকে আলোচনা করছেন, যে সেটি হচ্ছে যে এবছর যদি ঈদ নাই হয় তো তাতে কি আসা যায় এমন। আমরা তো ভীষণ একটা সংকটে আছি, আমাদের জীবনটা এখন মোর ইম্পর্টেন্ট। অতএব ঈদের ব্যাপারে আগ্রহ খুব মানুষের তেমন একটা নেই, যদিও স্থানীয় মসজিদগুলো চেষ্টা করছেন সীমিত আকার হলো ঈদের জামাত করা যায় কিনা এই ব্যাপারে টাইম টেলিভিশনে কথা বলেছেন অনেকের সাথে। কিন্তু শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, সৌদি আরব যেখানে ঈদের আগে কারফিউ জারি করেছেন, যেখানে সবচেয়ে নিউ ইয়র্কের চাইতে বেশি আক্রান্ত সংখ্যা সেখানে না, মৃতের হারও বেশি সেখানে না, কিন্তু তারাই যখন সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই কারফিউ জারি করেছেন এই ঈদের সময়টাতে, সেখানে নিউ ইয়র্কের বিষয়টাও আমাদের মনে হয় আমাদের বাঙালি কমিটির মসজিদগুলো ভেবে দেখা দরকার। আপনাদের সকলকে ধন্যবাদ, পরে আবার আসবো। ও ইমিগ্রেশনের খবরটা পরেই বলি, আবার একটু পরে আসি, দেখা হবে। থ্যাংক ইউ নাজমুল ভাই। ইমিগ্রেশনের খবরটি আপনার কাছে পরে শুনবো। দর্শকদের বলবো যে আপনারা আমাদের সাথেই থাকুন। ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব আছেন, উনি ওনার এক্সপিরিয়েন্স বলবেন। উনি শুধু পলিটিক্যাল পার্ট লিডার না, উনি হচ্ছেন অনেক পুরনো একজন প্রবাসী। আমরা যেদিন থেকে যুক্তরাষ্ট্রে এসেছি ওই দিন থেকে ওনাকে দেখছি। আপনাদের সাথে কথা বলবেন জনাব আলহাজ মঈনুল ইসলাম, যিনি আরাফা গ্রুপের প্রধান, এবং জনাব মুফতি মালেক। ওনারা হজ কিভাবে হবে, আদৌ হজ হবে কিনা এই বিষয়ে কথা বলবেন। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাটর্নি নাজমুল আলম, যিনি একজন সেলিব্রিটি লয়ার আমাদের, তিনি আমাদের সাথে ফোনে আছেন, ফোনে কথা বলবেন। আপনাদের ইমিগ্রেশনের বিষয়ে যে কোনো কিছু জানার থাকলে উনি কথা বলবেন। আমরা এখন যাচ্ছি জেরি বেগম আপনার কাছে। আপনার সাউন্ডটা মিউট করা আছে। আপনি তো মন্টিফিয়ার হাসপাতালে অনেকদিন থেকে কাজ করছেন। আপনি আমাদেরকে কি বলবেন যে আপনার এই যে এই করোনা ভাইরাসের যে এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সে আপনি কি দেখেছেন, আপনার কি অনুভূতি হয়েছে, এই বিষয়টি আমরা জানতে চাই। আপনি কি দেখলেন, কি অনুভূতি হলো, বর্তমান অবস্থা কি? আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, প্রথম অবস্থা যেরকম ছিল করোনার মানে অ্যাডমিশন রোগীটা, কারণ যে কোনো সাধারণ অসাধারণ মানুষ না, যারই মানে জ্বর সর্দি কাশি যাই হয়, সবার মনে একটা আতঙ্ক ছিল যে এই মনে হয় করোনা হয়ে গেল। তো সবাই এক্ষেত্রে অ্যাডমিশন, আপনার ফোনটি খুব নড়ছে, ফোনটি জায়গায় রাখে দেন, তাহলে আপনি নড়বে না। হ্যাঁ, জি বলেন। জি, মানে অ্যাডমিশন পেশেন্ট অনেক ছিল। তো যখন পেশেন্ট অ্যাডমিশনে চলে যায়, ওইখানে ধরেন পজিটিভ নেগেটিভ যাই হোক, এর ভিতরে তো আর ওদের ছেড়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে মানে ডাক্তার নার্স যাই বলেন সবাই কিন্তু রেডি ছিল না। এই করোনার জন্য আমরা সবাই রেডি ছিলাম না। তার ক্ষেত্রে মৃতের সংখ্যা অনেক বেশি ছিল, আবার আক্রান্তের সংখ্যাও বেশি ছিল। তো যার পরিমাণে বর্তমানের সংখ্যাটা, মৃতের সংখ্যা কমে আসছে, আবার আক্রান্তের রোগীরাও কমে আসছে। কারণ হচ্ছে একটা রিজন, ওই হসপিটাল থেকে যাই হোক মানে যেভাবে হোক নিষেধ করে দেওয়া হয়েছে যে কোনো ধরনের রোগী হসপিটালে ইমার্জেন্সিতে আসতে পারবে না। বাসা থেকে কল দিবে 911-এ, তখন বাসায় যায় আর চেক করে আনবে, মানে যাদের ইমার্জেন্সি হসপিটালে আনতেই হবে। তার ক্ষেত্রে একটা ভালো হয়েছিল, যখন পেশেন্টটা একটু কম ছিল তারপর আমরা সবাই রেডি ছিলাম। মানে এক সপ্তাহ পর পর সবাই একটু একটু রেডি হয়েছিল। সবকিছু এনাফ ছিল না আগে, যেমন ধরেন পিপিই, প্যান মেশিন এনাফ ছিল না। তারপরে এক সপ্তাহ 2 সপ্তাহ পরে এনাফ, বর্তমানে আমাদের এনাফ আছে। সো গতকালকে আমি আপনাকে ফ্রাইডে একটা আপডেট বলবো, মানে পজিটিভ আমাদের পজিটিভ ছিল 173। আপনাদের হসপিটালে? হ্যাঁ হ্যাঁ, শুধু মন্টিফিয়ারটা বলতেছি আমি। 173, তার মধ্যে 175 ছিল পজিটিভ অ্যাডাল্ট। তো এখান থেকে কমে আসছিল শুধু একদিনের তুলনায় 153। জি। তো বর্তমানে আইসিইউ তে ছিল আমাদের 75 থেকে 49। মানে সবাই ভালো হয়ে বাসায় যাচ্ছে না, কিছু মারা যাচ্ছে, কিছু ভালো হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস, এভরিডে মানে আমাদের মন্টিফিয়ার থেকে মিনিমাম 2 জন রোগী ব্যান্ড থেকেও ভালো হয়ে যাচ্ছে, আইসিইউ থেকেও ভালো হয়ে যাচ্ছে বাসায়। আবার এখন দেখা যাচ্ছে শিশুদের আক্রান্তটা বেশি হলেও আমাদের ওইখানে শিশু হচ্ছে 53 পজিটিভ বর্তমানে, মানে শুধু 2 দিন আগের কথা আমি বলতেছি। জি জি। তো বর্তমানে আমার যেটা এক্সপিরিয়েন্স মনে হয়, আমরা যদি সবাই মানে এই করোনাকে আতঙ্কিত না হয়ে সচেতন হই আর একে অন্যের প্রতি যদি সচেতনতার হাত বাড়াই, তাহলে এইটা একটু কন্ট্রোলের ভিতরে থাকবে। তবে এই সচেতনতাটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স ঠিক রাখা, গ্লাভস পরা, মাস্ক পরা। তো আমরা যদি এগুলোকে অবহেলা করি তাহলে তো আর ওটা বাড়তেই থাকবে।
আচ্ছা, আমি আপনার কাছে আরো 1 মিনিট একটু জানতে চাই যে আপনি তো একজন ফ্রন্ট লাইনের লোক, আপনি কাজ করছেন করোনা শুরু হওয়ার পর থেকে। আপনার ব্যক্তিগত করোনা শুরুর আগে থেকেই আমি কাজ করতেছি, রাইট? সো আপনার ব্যক্তিগত জীবনটা কেমন ছিল এই সময়, বা এখনো কেমন আছে? আপনি কিভাবে ঘর থেকে বের হন, কিভাবে বাসায় যান, আপনার সংসারে কিভাবে আপনি অ্যাডজাস্ট করছেন এই বিষয়টি? আমি যখন কাজে যাই, আমাদের হসপিটালে ওরা কাজে যাওয়ার মানে বাসা থেকে কোনো ইউনিফর্ম নেওয়া নাই, আমরা শুধু সিম্পল কাপড় পরে যাই। তো ওখানে যাওয়ার পরে ওরা আমাদের টেম্পারেচার চেক করে, পিপিই দেয়, তারপর ইউনিফর্ম দেয়, ওখানেই পরে সবকিছু যাইতে হয়। শেল মাস্ক, রেগুলার মাস্ক 95। তারপর যখন আমি বাসায় চলে আসি, যা মানে যেই ড্রেস আপ থাকে সবগুলো ওখানে খুলে চেঞ্জ করে আসি। বাসায় আসার পরে ধরেন আমার বাসায় যখন আসি, আমি কারোর সাথে দেখা না, কথা না বলে সোজা আমি বাথরুমে চলে যাই। ধরেন আমার কাপড় চোপড় চেঞ্জ করে, শাওয়ার করে, তারপর আমি আমার একটা রুমেই থাকি, কারোর সাথে কখনো মিট করি না। প্রায় 5-6 ঘন্টা, মিনিমাম 7-8 ঘন্টা পরে আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, ফ্যামিলির মানুষ, বাচ্চা আছে, ওদের সাথে মিট করি। তবে অতটা আমি মানে কাছাকাছি থাকি না, আমি আমার সোশ্যাল ডিস্টেন্সটা দূরে রেখেই থাকি। মানে যেভাবে ধরেন আমি আমার পেশেন্টের সাথে ক্লোজ হয়ে থাকি, বাসায় অতটা আসলে এই করোনা আসার পরে অতটা ক্লোজ না। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 জন, 2টা মেয়ে, 1টা ছেলে। তো ওদের সাথে আপনার সোশ্যাল, যেমন এর আগে একজন নার্স আমাদের সাথে কথা বলেছিলেন যে তাদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে দূরে রেখে উনি হাই হ্যালো করেন, কিন্তু কাছে আসতে দেন। আপনারটা কেমন? ঠিক সেরকমই, মানে করোনা আসার আগে যেরকম আমাদের ছিল সম্পর্ক, ঠিকই আছে এরকম, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সটা ঠিক রেখেই চলি। করোনা যদি আমি বলি যে মানুষের যে আমাদের যে হৃদ্যতা ছিল আগে, একে অপরকে জড়িয়ে ধরা, বুকের মধ্যে নেওয়া, এই করোনা আপনার জীবনে কি পরিবর্তন এনেছে? এটা একটু দূরে করে ফেলছে আমার, না সবার জীবনেই। তবে আমি মনে করি এটা যে জড়িয়ে ধরা বা কাছে বসে থাকা, এটা আসলে বিশেষ এত বড় কিছু না, মনের টানটা অনেক বড়। কিন্তু আমি যেটা বলবো, কারো যদি করোনা হয় তাকে ঘৃণা না করে ওদের সবচেয়ে বড় হচ্ছে সাপোর্ট দেয়া। এই করোনার সময় যে সবাই মনে করে আসলে আমার করোনা হয়ে গেছে, এখন মনে হয় মারাই যাব, মানে ফাইনালি হচ্ছে সবার চিন্তা করোনা হলেই মারা যাব। আসলে এটা ঠিক না, ওই সময় সাপোর্টটাই হচ্ছে বড়, কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট না, ওইটা হচ্ছে মেন্টালি সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ জলিয়াপা, আপনি আমাদের সাথে থাকেন। আমি যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। থ্যাংক ইউ সো মাচ। জি, আমাদের অনুষ্ঠানে আরো যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আর আমার মাহমুদ স্যারকে অনেক ধন্যবাদ উনাকে আনার জন্য। আর আমার পক্ষ থেকে সরি, আমি আপনাদের গতকালকে আগের দিনও মিস করছি। জানার জন্য জি থ্যাংক ইউ, না অসুবিধা নেই, নো প্রবলেম। আমি যাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান আপনার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বলেন? ওয়ালাইকুম সালাম। আপনি আমার যে পরিচয় দিয়েছেন, তো কি বলবো, আর কোনোদিনই চিন্তা করি নাই যে এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমাকে বা আমাদেরকে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করতাম, পরবর্তীকালে শিক্ষকতা করি, তখন বিভিন্ন দেশের যাওয়ার সুযোগ হয়েছিল। রাশিয়াতে স্কলারশিপ পেয়েছি, থাইল্যান্ডে পেয়েছি, ইউরোপিয়ান কান্ট্রিতে পেয়েছি, শেষ পর্যন্ত আমি ইংল্যান্ডে গিয়েছিলাম। ইংল্যান্ড থেকে আমেরিকাতে আসতাম, মানে আমার আলটিমেট ডেস্টিনেশন ছিল আমেরিকা। জি, আমার একটা বিশ্বাস ছিল সর্ববৃহৎ, সবচেয়ে ধনী দেশ, সব, এখানে কোনো অভাব বলে কোনো কিছু। কিন্তু সেটা আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে আমার কাছে, যে আমেরিকার মতো জায়গায় জ্যাকসন হাইটে আমাকে কর্মহীন বা ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে হয়েছে। এটা আমার কাছে যেমন ব্যাখ্যা পাওয়া লেগেছে এবং মনে কষ্ট লেগেছে যে এই কি সেই আমেরিকার কথা আমি চিন্তা করেছিলাম আজ থেকে 40 বছর আগে? তা না। কোভিড-19 করোনা ভাইরাস আমাদের সবাইকে দিশেহারা, বাকরুদ্ধ, ভয়ে আমরা সবাই কম্পিত। এক কথা বলতে গেলে আমরা এক শব্দে যদি আমি বলতে চাই, আমরা সবাই দিশেহারা হয়েছি। বাংলাদেশি আমরা যারা আছি, আমরা একটা ছোট্ট কমিউনিটি, সেই ছোট্ট কমিউনিটি থেকে আমরা 2 মাসের ব্যবধানে প্রায় 250 থেকে 300 মতো আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শিকে আমরা হারিয়েছি। এটা তো চিন্তাই করা যায় না যে আমেরিকার মতো জায়গায় সেটা ঘটবে। যে কিছুক্ষণ আগে আমাদের একজন নার্স উনি বলে গেলেন
এটাই কি বাস্তবতা? এটা তো আমরা চাইনি যে আমেরিকায় ভেন্টিলেটর পাওয়া যাবে না, আমেরিকায় চিকিৎসার জন্য ঔষধ পাওয়া যাবে না, আমেরিকায় হসপিটালে গেলে সুচিকিৎসা হবে না, বিনা চিকিৎসায়, প্রথম থেকে তো বিনা চিকিৎসায় অনেকের জীবন দিতে গেছে। তো অবস্থাটা খুবই করুণ। শেষ পর্যন্ত আমি যেটা বুঝাতে চাই যে শক্তিমান কিন্তু একজনই, সেই সর্বশক্তিমান আল্লাহ, তিনি স্রষ্টা। তার শক্তি যে সবচেয়ে বড় শক্তি, এটা কিন্তু এবার সারা বিশ্বকে জানান দিয়েছেন। আমার মনে হয় প্রতি শতকেই সেই সর্বশক্তিমান এই পরীক্ষা করেন, আমরা সেই পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। অবশ্যই এই মহামারী একদিন সমাপ্তি ঘটবে। নাজমুল ভাই সুন্দরভাবে বলেছেন যে যেহেতু এটা কোনো ঔষধ নাই, কোনো ভ্যাকসিন নাই, সেই জন্যই সবারই ভয়। নার্স আপাও বলছিলেন যে এটা ধরলি মনে হয়, এটা আমারও মনে হবে, আমার মনে হয় যারা সবারই মনে হয় যে আমি বোধহয় আর বাঁচতে পারবো না এই করোনা ভাইরাস থেকে। সেটা কিন্তু সবার মন থেকে দূরে নিয়ে যাওয়া বড় কঠিন হবে যতক্ষণ না পর্যন্ত এর ভ্যাকসিন এবং এর প্রতিষেধক কোনো মেডিকেশন উদ্ভাবন না করা যাচ্ছে। হ্যাঁ, এদেশের সরকারে নাজমুল ভাই তার বক্তব্যে কিছু কিছু প্রশংসা করেছেন। হ্যাঁ, তারা প্রশংসনীয় কাজ করেছেন। ভ্যাকসিনটা যেটা 2 বছর লাগে, তারা হয়তো উইদিন 6 মান্থস 9 মান্থস বের করবে। তার জন্য যত খরচা লাগে, আমাদের সরকারের প্রধান উনি ঘোষণা দিয়েছেন মানি ইজ নট এ প্রবলেম। উনি চান একটা ভ্যাকসিন, উনি চান একটা মেডিকেশন, কারণ 3 নভেম্বর তো নির্বাচন। এর কাছে অনেক কিছু জড়িত আছে। তো আমি আজকে জ্যাকসন হেটে গিয়েছিলাম। জ্যাকসন হেটে যে যা দেখলাম, আগের মতো অত লোক নেই, তবে যেহেতু ডিস্টেন্সিং মেনটেন করতে হয় সবাই বাজারঘাট করার জন্য, আমি দেখেছি রাস্তার দুপাশেই লোকে লোকারণ্য। আমরা যেখানে একটু ত্রাণ দিলাম, একটা ঈদ উপহার দিয়েছি আমরা কিছুক্ষণের জন্য, সেখানেও লোক দাঁড়িয়ে আছে, বেশ সবাই মেনটেন করতেছে সোশ্যাল ডিস্টেন্স। আমার দেখেছে ভালোই লেগেছে। নাজমুল ভাইয়ের সাথে আমার দেখা হলো ওখানে, অনেকদিন 2 মাস পর সবার সাথে দেখা হয়, নিজকে ভালোই লেগেছে। তবে আশার ব্যাপার হলো এই, আজকে সেটা প্রথম আশার খবর যেটা নাজমুল ভাই দিলেন, যদি ভ্যাকসিনটা বের হয় এবং প্রতিষেধক নিয়েও বিভিন্ন দেশে, বাংলাদেশেও কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে, এক ডাক্তার সাহেব তিনিও চেষ্টা করে একটা ওষুধ বের করেছেন, 2টি ওষুধের কম্বিনেশনে। সবকিছু মিলে আল্লাহর রহমতে আমার মনে হয় উইদিন কাপল অফ মান্থস অর উইদিন এন্ড অফ দিস ইয়ার আমার মনে হয় একটা আশার আলো দেখতে পাবো। তাই না, আলো একদিন আসবে। আজকে আমরা অন্ধকারের ভেতর দিয়ে যাচ্ছি, অবশ্যই আলো আমাদের আসবে। আল্লাহ আমাদের সেই পথ দেখাবেন রমজান মাসে। আমি সবাইকে, আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন আপনার এই টিভিতে, আপনার টিভি কি আমাকে প্রশংসা করতে হয়। আপনি গত 2 মাস ধরে এক নাগারে নাজমুল ভাই যেভাবে ডেইলি ব্রিফিং গুলো দেন, এটা কিন্তু খুবই উপকারী হয়। সাধারণ মানুষ জানতে পারে যে তাকে কি করতে হবে। প্লাস এদেশের সরকারের নীতি নির্ধারক যে সমস্ত সংবাদগুলো উনি সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন, এটা কিন্তু মানুষ খুব উপকৃত হচ্ছে। আমি অনেকেই আমাকে কল করে বলেছে যে তাহের ভাইয়ের টিভিতে কিন্তু সুন্দর প্রোগ্রাম হয়, আপনি দেখবেন। এবং আমি মাঝে মাঝে দেখি, সবসময় দেখতে পারি না, মাঝে মাঝে দেখি, খুবই ইনফরমেটিভ একাডেমিক ডিসকাশন হয় আপনার এই টিভিতে। আপনি একদিন এর সুনাম পাবেন, অলরেডি মানুষের সুনাম করা শুরু করছে। এটা একটা ফ্রি পাবলিক সার্ভিস, এটাই উচিত মানুষের জন্য। সেটা আপনি প্রমাণ করেছেন এই 2 মাসের ভেতর। তো এই বলে আমি আর কি বলবো, যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এখনো বাড়িতে বা হসপিটালে আক্রান্ত আছেন তাদের দ্রুত ভালো হয়ে বাসায় ফিরে আসুক, এই প্রার্থনা করে আমি আপাতত আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর সিদ্দিকুর রহমান, আপনাকে টু ডেলিভার এ ভেরি এনকারেজিং আপনার রিমার্কস এন্ড ইমোশনাল আপনার বক্তব্য। আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি, আমরা দর্শক, আমরা যে বিষয়টি বলেছিলাম যে হজ এবছর হবে কি হবে না, যদি হয় কিভাবে হবে, বিষয়টি আলোচনা করবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের সাথে আমাদের অ্যাটর্নি নাজমুল আলম আছেন। নাজমুল, আপনি কি শুনতে পাচ্ছেন? উনি আছেন, ওনার সাউন্ডটা মিউট করা আছে। নাজমুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি আমি শুনতে পাচ্ছি। আপনার ইমিগ্রেশন ব্রিফিংটা আমরা একটু পড়ে নেব, আমরা আগে হজটা জেনে নেই, হজ কি হচ্ছে এবার। হ্যাঁ, আপনি আমাদের সাথে ঠিক আছে। আমি ইমিগ্রেশনের নতুন কিছু খবর আছে। আমি আমি আপনি আপনার কাছে নেব। আমরা আমাদের দর্শক যারা আছে তাদের সবাইকে বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ইমিগ্রেশনের আছে। নাজমুল আলম বলবেন, আপনারা আমাদের সাথেই থাকুন। মইনুল ইসলাম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার সাউন্ডটা মিউট করা আছে, সাউন্ডটা কি অন করবেন? আপনার সাউন্ডটা মিউট করা আছে, সাউন্ডটা একটু অন করেন আপনার। আচ্ছা, আমরা আপনার সাউন্ডটা অন করেন। আমরা মুফতি মালিক সাহেবের কাছে যাচ্ছি। আপনার সাউন্ডটা মিউট করা আছে, এটা অন করেন সাউন্ডটা। মুফতি মালিক, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি কি বলবেন যে এবছর হজ কি হবে না হবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজকের টাইম টিভি এবং আপনাদের বিজ্ঞ আলোচকবৃন্দ সকলকে মুবারকবাদ জ্ঞাপন করছি। আমাদের এখন ঠিক আছে, একটু একটু এখন ঠিক আছে। আমরা আসতেছি আপনার কাছে, আমরা মুফতি মালিক সাহেবের কথাটা শোনার পরই। ঠিক আছে। আমাদের যারা হজের জন্য রেজিস্ট্রেশন করেছেন বা হজে যাওয়ার আগ্রহী ভাই বোনদের অবগতির জন্য বলতেছি, আজকেই আমাদের সুন্নতি হজ গ্রুপের সম্মানিত প্রতিনিধি শেখ আলহাজ লোকমান মক্কা ইউনিভার্সিটি থেকে আমাকে কল করে জানালেন যে গতকালকেই সৌদি একটা জনপ্রিয় দৈনিক পত্রিকা আল মদিনা, সেখানে বড় হেডলাইন এসেছে যে সৌদি কর্তৃপক্ষ মন্ত্রণালয় একটা কন্ট্রাক্ট সাইন করছেন মুতাওয়াফিন এবং মুআসসাসার সাথে, যারা হয় এজেন্টস, ইউনিফাইড এজেন্টসের সাথে। সেক্ষেত্রে তারা 3 স্তরের নিরাপত্তার কথা বলছেন। একটা হলো যে হাজিরা যে দেশ থেকে আসবেন সেই দেশ থেকে তাদের পরিপূর্ণ নিরাপত্তাগত সার্টিফিকেট নিতে হবে, হেলথ সার্টিফিকেট, বিশেষ করে ভ্যাকসিন বা যদি ভ্যাকসিন থাকে, আর ভ্যাকসিন না থাকলে তাদের কোভিড-19 তাদের নেগেটিভ এই মর্মে সার্টিফিকেট গ্রহণ করতে হবে। ইভেন তাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে প্লেনে উঠার পরে আগে। এরপরে যখন জেদ্দায় মোটামুটি 3 স্তরের, প্রথম স্তর হলো নিজ দেশে, হাজির নিজ দেশে। দ্বিতীয় স্তর হবে জেদ্দা এয়ারপোর্টে। তৃতীয় স্তর হবে হাজি যেখানে অবস্থান করবে। এই মর্মে তারা একটা ব্যাপক সেফটি কর্মসূচি হাতে নিয়ে প্রাথমিক পর্যায়ে তারা স্বাক্ষর করেছে। এতে হজের একটা আশার আলো দেখা যাচ্ছে, কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত সৌদি হজ মন্ত্রণালয় অথবা ইউনিফাইড হজ এজেন্টস এট জেদ্দা তারা আমাদেরকে কোনো কিছু অফিসিয়ালি জানান নেই। ওকে, সো এখন এটা যারা মইনুল ইসলাম, আপনার এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা, আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব এবং তাহের ভাই, আমাকে আপনারা ইনফরমেশনে জানার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দর্শকদেরকে সালাম এবং ধন্যবাদ দিচ্ছি। তো হজ উপস্থিত এখনো কি হবে হবে না এটা বলা যাইতেছে না, স্থগিত আছে। মুআসসাসা যেটা মেইন, মুফতি সাহেব বলে দিছেন যে মুআসসাসা হইতেছে এটা মেইন, হজ মিনিস্ট্রি এবং মুআসসাসা এই দুইটাই সমুদে মিলিয়া হজের কাজ হয়। তো মুআসসাসা যেটা আমাদেরকে ইনফরমেশন করছে যে আপাতত হবে না হবে এটা আমরা বলতে পারতেছি না। যদি হয় তাইলে লোকাল অথবা তাদের কিছু মনোনীত কান্ট্রি বাছাই করতে পারে, অথবা মুফতি সাহেব যেটা বলছেন যে বিভিন্ন দেশ থেকে আমাদেরকে একটা কোটা দিবে, যে আমাদের যে অরিজিনাল কোটা যেটা আছে ওইটাতে বাদ দিয়া হয়তো কিছু মাইনাস করতে পারে, কিন্তু সঠিকভাবে এখনো কোনো আসে নাই, ইনফরমেশন আসে নাই। এটার জন্য রমজানের পরে, ঈদের পরে তাদের যে মিটিং আছে, ওই মিটিং এক সপ্তাহ, রমজানের এক সপ্তাহ পরে মিটিং হয়, ওই মিটিং এর পরে একটা ডিসিশন আসবে ইনশাল্লাহ। তো ওইটাতেই আমরা অপেক্ষায় আছি ওইটা জানার জন্য। দ্যাট মিন্স এখন পর্যন্ত ফাইনাল কনক্লুশন হচ্ছে জনাব মুফতি সাহেব এবং আপনার জনাব মইনুল ইসলাম, যে ফাইনাল যে এখন পর্যন্ত যে ইনফরমেশন, যেটা এখন সিদ্ধান্ত হয় নাই
যে এবার হজ করা যাবে কি যাবে না, এটা এখনো ফাইনাল কোনো সিদ্ধান্ত এখন আপনারা পান না? না, যদি 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 হয়, জাস্ট সংক্ষেপে আমি জানতে চাই, যদি হয় পারমিশন হয়, তাহলে কি আপনারা মনে করেন যে যে পদ্ধতি এবং যে নিয়ম কানুন এটা মেনে কি মানুষ হজে যেতে পারবে বলে মনে হয় আপনাদের? এটা দুইটা জিনিস। একটা যে বর্তমান পরিস্থিতি যেরকম, রোগ যেভাবে কন্ট্রোল হইতেছে না বা ভ্যাকসিনও আসতেছে না, আর ভ্যাকসিন যদিও আসে, নজমুল ভাই বলছেন এবং বিভিন্ন পত্রিকায় আসতেছে যেটা সেপ্টেম্বর 2nd উইক, তো ওইটা তো আর হজ হবে না। আর পরিস্থিতি কন্ট্রোল যদি না হয়, এয়ারলাইন্স গুলা যদি আজই ক্যারি না করে, এখন পর্যন্ত মানে এয়ারলাইন্স তো খুলে নাই, এটা একটা জটিল ব্যাপার। এটার আপাতত আগামী 2 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে। যদি পরিস্থিতি এয়ারলাইন্স গুলা ওপেন করে আমরা হাজি নিয়ে যাইতে পারি, এবং হজ মিনিস্ট্রি আমাদেরকে একটা সার্কুলার অবশ্যই দিবে, তাদের একটা মানে একটা খসড়া তারা একটা বানাইছে, এটা কোনো সিদ্ধান্ত হয় নাই। তারা অনেকে ভাবছে তারা লোকাল গালফ নিয়ে আরবিয়ান কয়েকটা দেশ নিয়ে করতে পারে, অথবা আমরা সবাইকে আমন্ত্রণ করবে হজে যাওয়ার জন্য। কিন্তু এই হজটা যে অন্যান্য বছর যেরকম একটা ফুল ভলিউম ছিল, ওই রকম ভলিউমে হবে না। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। মুফতি সাহেব, আপনি কি কিছু অ্যাড করবেন এর সাথে? একটা উল্লেখযোগ্য হলো এই সৌদি কর্তৃপক্ষ ইতিমধ্যেই শুধু হজ নয় সব ক্ষেত্রে এটা আরোপ করেছেন। তাদের মূলত ভ্যাট ছিল 5%, ট্যাক্স ছিল 5%, এখন ভ্যাট কে তারা 15% উন্নীত করছে। তো এটা ইতিমধ্যে হোটেল মালিকগুলোর সাথে, হোটেলের যেমন হোটেল জামজাম, হিলটন, এরা আমাকে ইনফর্ম করছে যে এই বছর ভ্যাট 15%, যেটা ছিল আগে 5%। এটা একটা বিরাট বিষয়। আরেকটা হলো হজে এবার যদি সীমিত আকারে করতে যায়, অলমোস্ট 50% লোক যেতে পারবে না, কারণ অনেক কন্ডিশন আরোপ করা হবে এবং হজকে অনেক এক্সপেন্সিভ করে দেওয়া হবে। জি, থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি, আমাদের বেশি সময় লাগবে না। আমরা জনাব নাজমুল আলম আপনার কাছে যাচ্ছি। জনাব নাজমুল আলম, জি আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি ইমিগ্রেশনের লেটেস্ট আপডেটটা একটু আমাদেরকে ইনফর্ম করুন। আমাদের দর্শকরা সবাই জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য লেটেস্ট। ইমিগ্রেশনের লেটেস্ট যেটা আসছে সেটা আপনারা এমনি গুগল করলেও দেখতে পারবেন। আজকে নিউ ইয়র্ক টাইমসে একটা বড় ধরনের আর্টিকেল ছাপাইছে। সেই আর্টিকেলে তারা উল্লেখ করেছে যে বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারছে যে ইমিগ্রেশন মানে ইউএসসিআইএস যেটা বলে, ইমিগ্রেশনের অনেকগুলো কম্পোনেন্ট আছে। আমি একটু জাস্ট বিস্তারিত বললে আপনারা বুঝতে পারবেন। টোটাল ইমিগ্রেশনটাই হচ্ছে আপনার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে, কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টের হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে ইমিগ্রেশনের আবার কতগুলো কম্পোনেন্ট আছে। তার মধ্যে ইউএসসিআইএস যেটা আমরা বলি, যেখান থেকে আমরা গ্রিন কার্ড পাই, তারা হচ্ছে সবচেয়ে অবহেলিত। এর বাইরেও আরেকটা আছে, সেটা বলে সিবিপি, যারা এয়ারপোর্টে অথবা যারা বর্ডারে চেক করে। তাছাড়া আরেকটা ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে যে ইমিগ্রেশন ডিটেনশনে যারা কাজ করে। এভরিবডি, সবার বাজেট ঠিক আছে, শুধুমাত্র ইউএসসিআইএস যারা গ্রিন কার্ড এবং ভিসা ইস্যু করে তাদের বাজেটের ব্যাপারে এই সরকারের কোন রকমের কোনো চিন্তা ভাবনা নাই। এবং আমার মনে হয় যে এটার পিছনে ডোনাল্ড ট্রাম্পের নিজের একটা হাত আছে। সেই হাতটা হচ্ছে সে কোনো ধরনের বাজেটই এদেরকে দিতে চাচ্ছে না। করোনা ভাইরাসের কারণে অ্যাকচুয়ালি ইউএসসিআইএস কোভিড-19 এর জন্য রীতিমতো কংগ্রেস এবং হোয়াইট হাউসের কাছে তারা সাহায্য চাচ্ছে, এবং সেই সাহায্যটা এই জন্যই চাচ্ছে, বলতেছে যে একমাত্র ইউএসসিআইএস যেটা গ্রিন কার্ডের ডিপার্টমেন্ট, এরাই একমাত্র গভর্নমেন্টের পয়সার ব্যতিরিকে আপনার আমার মতো যারা গ্রিন কার্ড হোল্ডার অথবা যারা ইমিগ্রেন্ট অথবা যারা ওয়ার্ক কার্ড কিংবা ভিসার জন্য দরখাস্ত করেন, তাদের ফি পয়সার উপরে এদের অফিস ভাড়া এবং এমপ্লয়ীদের স্যালারি দেওয়া হয়। এটা আশ্চর্যজনক হলেও সত্য। আমরা মনে করি যে ইমিগ্রেশন অফিস কত পাওয়ারফুল, আমরা মনে করি তাদের অফিসাররা কত পাওয়ারফুল। ইনফ্যাক্ট সরকারি ভাবে এভরিথিং ইজ ফাইন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাদের অর্থ যোগানের ব্যাপারটা। এই অর্থ যোগানটাই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন জায়গাতে ব্যবহার করে। একটু আগে আপনি শুনলেন যে সে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অর্থ কেটে দিচ্ছে, সেখানে সে চাঁদা দিতে রাজি না। এখন তার নিজের দেশে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইউএসসিআইএস এর বাজেটের ব্যাপারে সে সম্পূর্ণ উদাসীন। এখন ইউএসসিআইএস ওরা বলতেছে যে আমাদেরকে যদি
$1.2 বিলিয়ন COVID-19 এর জন্য যদি দেওয়া না হয়, তাহলে আমাদেরকে রীতিমতো এমপ্লয়িদেরকে লে অফ করতে হবে। শুধু তাই না, আমাদেরকে এই অ্যাপ্লিকেশনের জন্য তাদের প্রসেসিংটা অনেক লম্বা হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে তারা তাদের এমপ্লয়িদের স্যালারি দিতে পারবে না, এবং তারা যে অফিসগুলো রেন্ট করে সেই রেন্টের ভাড়াগুলো তারা দিতে পারবে না। কাজে এখানে আমরা শুধুমাত্র ইমিগ্রেন্টরা রেন্টের নিয়ে আমরা চিন্তিত না, খোদ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এখন রেন্ট দিতে পারতেছে না। তো এইটার জন্য তারা প্রস্তাব করেছে 10% সারচার্জ। এই সারচার্জের ব্যাপারে গত 2 দিন আগে আমি কথা বলেছিলাম। সেখানে বলেছিলাম ওরা যদি $1.2 বিলিয়ন যদি না পায়, অথবা ওই ধরনের কোনো আশ্বাস যদি ওরা না পায়, তাহলে ইউএসসিএস যখনই খুলবে আগামী জুন মাসে, হুইচ ইজ জুনের 4 তারিখ খোলার কথা, হয়তো এটা পিছায় জুনের 15 হবে, তারপর পরই আপনি দেখবেন যে কোনো নতুন দরখাস্তের পিছনে ওরা 10% এর একটা সারচার্জ চাইতে পারে। শুধু তাই না, এখন আপনার N-400 যেটা ইমিগ্রেশনের থেকে আমরা গ্রিন কার্ড ধারীরা যারা দরখাস্ত করি সিটিজেন হওয়ার জন্য, ওটার ফি আছে 440 প্লাস 85 বায়োমেট্রিক, টোটাল হচ্ছে $725। এইটা বেড়ে হবে $1170, অলমোস্ট $1200, হুইচ ইজ লাইক $500 জাম্প। তো এই ধরনের যদি মানে অবস্থা চলতে থাকে, তাহলে আমি বলবো যে COVID-19 এর কারণে সবচেয়ে বড় ভিকটিম যারা, তারা হচ্ছে ইমিগ্রেন্ট কমিউনিটির লোক। সে সিটিজেন হোক, গ্রিন কার্ডধারী হোক, ওয়ার্ক পারমিটধারী হোক, অথবা মানে যার কোনো লিগ্যাল স্ট্যাটাস নাই, যেই হোক না কেন, উই আর এফেক্টেড। এইটা হচ্ছে 1 নম্বর খবর। দ্বিতীয়ত আরেকটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী যারা আছেন ওনারা হজ নিয়ে কথা বললেন, এবং আপনি একটু আগে শুনলেন যে তারা সৌদি আরবে 5% এর পরিবর্তে 15% ভ্যাট নিতে যাচ্ছে, হুইচ ইজ 10% ইনক্রিজ। ইভেন হজের মতো একটা পবিত্র জায়গার ক্ষেত্রে সেইখানে যে ইমিগ্রেশনে 10% সারচার্জ নিচ্ছে শুধু অ্যাপ্লিকেশন ফির জন্য। সো হোয়াট উই প্রজেক্ট ইজ দ্যাট দেয়ার ইজ এ ডেফিনেট ইমিগ্রেশন ফি ইনক্রিজ। তো আমি আমার বাংলাদেশি ভাই বোন সেই সাথে কমিউনিটি যারা আছেন সবাইকে বলবো, আপনাদের যদি দরখাস্ত করতে হয়, দরখাস্তগুলো এখন থেকেই প্রিপারেশন শুরু করেন। এই লকডাউনটা শেষ হলে পরে আপনারা দরখাস্তগুলো পাঠাবেন। এছাড়াও আমি আর কিছু বলতে চাই ইমিগ্রেশন সম্বন্ধে, সেটা হচ্ছে কি 61%, অর্থাৎ 61% বলতে 39% মাত্র এখন এই মুহূর্তে দরখাস্ত যাচ্ছে। ওদের টোটাল ইমিগ্রেশনের যে আপনার ইয়েটা মানে আর কি অ্যাপ্লিকেশনের হার, সেটা 61%, অর্থাৎ 61% হ্রাস পেয়েছে। তার মানে কোনো মানুষই ভয়ে এখন দরখাস্ত করতেছে না। হজটা যেরকম সৌদি আরবের জন্য সেকেন্ডারি ইনকাম, ওদের 1 নম্বর ইনকাম হচ্ছে সৌদি আরবে তেল বিক্রি করে, দ্বিতীয় ইনকাম হচ্ছে হজের মৌসুমে ওরা রোজগার করে। আমেরিকাতে সেম ওয়েতে, আমেরিকাতে ওরা নাম্বার 1 ইনকাম হচ্ছে ওদের অস্ত্র বিক্রি করে, আর নাম্বার 2-তে পড়ে সেটা হচ্ছে যে ওরা স্টুডেন্ট ভিসা যাদেরকে দেয়, সেই ভিসার বদলেতে এই দেশে এসে যে ছেলে পেলেরা পয়সা খরচ করে ইউনিভার্সিটি গুলোতে যে টিউশন ফি গুলো দেয়, এটা হচ্ছে আমেরিকার সেকেন্ড ইনকাম। তো এখন যদি ভিসা না থাকে, স্টুডেন্টরা যদি এই দেশে না আসে, ইউনিভার্সিটি গুলোতে যদি পয়সাগুলো না যায়, তাহলে আমেরিকার বিরাট একটা অর্থনৈতিক ক্ষতি সামনে যাবে। থার্ড এন্ড ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের অনেকেই এই মুহূর্তে মানে ইয়ে করতেছেন আর কি, মানে দুশ্চিন্তা ব্যক্ত করতেছেন, কারণ সমস্ত খবরগুলাই মনে হয় যে একটু দুঃখজনক খবর। কিন্তু সুখবর যেটা, সেটা হচ্ছে কি যে আমি পার্সোনালি আমি বাংলাদেশে বর্ন বাংলাদেশি হিসাবে আমি গর্ববোধ করি। আমেরিকার সিটিজেনশিপের পরে আমি এই দেশটাকেও নিয়ে গর্ববোধ করি। কাজেই আপনারা কোনো মতেই আমেরিকার প্রতি বিশ্বাস হারাবেন না। এই জন্যই বিশ্বাস হারাবেন না, দিস কান্ট্রি উইল কাম ব্যাক অ্যাগেইন। কিন্তু টেম্পোরারি যে জিনিসটা হয়, এবার আমি মানসিক দিকটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি অনেকে হতাশ হয়ে যায় যে আমরা এই দেশে থেকে কিছু করতে পারতেছি না, খামাখা আমাদের ভাই বোন তাদের বাচ্চা কাচ্চা এই দেশে আমরা কি করব। দিস কান্ট্রি ইজ গোয়িং ডাউন, ইনফ্যাক্ট ইট ইজ নট আমেরিকা, ইট ইজ নট গোয়িং ডাউন এট অল, আমেরিকা ইজ গোয়িং টু গো আপ। তো ওই আপে যাওয়ার আগে দিয়ে আমাদেরকে আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিকে রেডি থাকতে হবে। সেই জন্য আমি বলতেছি যে বাই অল মিনস আপনারা ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই। ইমিগ্রেশনে যাই কিছু ঘটুক না কেন, আপনার ব্যক্তিগত ফ্যামিলিগত যেভাবে আপনারা পারেন ইমিগ্রেশনের যে কোনো ধরনের সুবিধা যদি আপনার হাতে থাকে, প্লিজ বাই অল মিনস সেই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবেন। কোনো মতেই আমেরিকা সম্বন্ধে হতাশ হবেন না। দিস ইজ এ কামব্যাক কান্ট্রি, ইট ইজ গোইং টু কাম ব্যাক অল ওভার এগেইন। এইটা টেম্পোরারি COVID-19 এর কারণে আমরা এই মুহূর্তে লকডাউন অবস্থায় আছি বলে আমাদের মানসিক দুশ্চিন্তা বাড়তেছে। হয়তো মেবি ফিউ মান্থস, মেবি কাপল অফ ইয়ার্স, আমেরিকা ইজ গোইং টু বি অ্যাগেইন নাম্বার 1 অন দ্য টপ অফ দ্য লিস্ট। কাজেই এই দেশের ইমিগ্রেশন সিস্টেম সম্বন্ধে
কোনো রকমের সন্দেহের কিছু নাই। এবং আপনারা যে যেখানে আছেন যেভাবে পারেন দরখাস্ত করেন এবং আপনারা প্রসেস করেন, কোনো মতেই হতাশ হবেন না। যদি এখন হতাশ হন আমি বলবো পরে এটার জন্য আপনারা আফসোস করবেন। সো বাই অল মিনস হ্যাভ এ ফেইথ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা to give us the mercy for this COVID-19. At the same time, have a faith in this country, United States of America, and have a faith in it. You will do good, inshallah. Thank you so much. সিদ্দিকুর রহমান, আপনি খুব এনজয় করছিলেন আর কথা, খুব ভালো। আচ্ছা নাজমুল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে, আমাদের সময় একদম কমে গেছে। আমি আপনার একজন বলছেন যে my friend tell me I-30 from Vermont Service Center take long than other service center. That true. I want to know how long get approval letter if I apply last year September. এটা ডিপেন্ড করে তাই ভাই, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এটা ডিপেন্ড করে। এখন I-130 ফর্মটা দুই ভাবে যায়, একটা হচ্ছে যে স্ট্যান্ড অ্যালোন সিঙ্গল I-130 ফর্ম, আরেকটা হচ্ছে যে I-130 ফর্ম উইথ দ্য স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট। যদি I-130 ফর্ম স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট সহ যায় সেটা ওদের ডিস্ট্রিক্ট অফিসাররা পাঠিয়ে দেয় প্রসেসিং এর পরে। আর যেটা I-130 ফর্ম স্ট্যান্ড অ্যালোন, যেটা ভাই বোনের ক্ষেত্রে হয়, সেটা আমাদের একটা লক্স বক্সে পাঠাতে হয়। এইটা পুরা আমেরিকার সবাই একই জায়গায় পাঠায়। ওইখানে যাওয়ার পরে ওরা প্রিলিমিনারি প্রসেসিংটা করে। ওরা প্রথমে ফিটা নেয়, লগ ইন করে, তারপরে ওরা একটা কেস নাম্বার, রিসিট নাম্বার ওইটাতে ইস্যু করে। তখন ওরা দেখে যে কোন সার্ভিস সেন্টারে ওদের স্লট আছে, মানে একটু কম আছে, সেইখানে ওরা ব্যাচ ধরে ওটা পাঠায় দেয়। তো আমি বলবো উনারটা যদি ভার্মন্টে যায়, এইটাই উনার প্রসেসিং সেন্টার। কাজেই কোনো সেন্টার কম নেই, কোনো সেন্টার বেশি নেই। নট এক্স্যাক্টলি ইট ইজ ট্রু, বাট ইন এ সেন্স যে কোনো সেন্টারে অফিসারের সংখ্যা একটু বেশি আছে, কোনো সেন্টারে হয়তো অফিসারের সংখ্যা একটু কম, ওই দিক থেকে। বাট ওভারঅল ওরা কিন্তু ওদের একটা কনসিস্টেন্সি, অর্থাৎ একটা সমঝোতা ওরা মেনটেন করে। কাজে ইটস নট গোইং টু বি টু লেট, ইনশাআল্লাহ ইটস গোইং টু কাম এনিটাইম সুন। আরেকটা ছোট প্রশ্ন যদি 30 সেকেন্ডে উত্তর দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ বলুন প্লিজ। I applied for citizenship this year and I am frontline hospital employee in New York, আপার মতো আর কি। হ্যাঁ, if I quit my job because of corona fear and apply unemployment, am I gonna be in trouble for my immigration status? No, not at all. আমি এটা বলে দিই, আমি একটা ক্লিয়ার করে দিই। এই ধরনের কোশ্চেন এই কয়েকদিন আগেও আসছিল যে আনএমপ্লয়মেন্টের সাথে ইমিগ্রেশনের কি সম্পর্ক। তাহের ভাই, যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন এখন, আপনাদের সবাইকে বলে দিতে চাচ্ছি যে আনএমপ্লয়মেন্টের জন্য আপনাদেরকে কিন্তু আগামী বছর যাই পান না কেন টাকা, $1 পেতে পারেন, 1000 পেতে পারেন, 5000 পেতে পারেন, আপনাদের কিন্তু এটার জন্য ট্যাক্স ফাইল করতে হবে। ইউ মাস্ট শো অন ইউর ট্যাক্স পেপারস। কাজেই ইট ইজ আ পার্ট অফ দ্য ইন্স্যুরেন্স পেমেন্ট বাই দ্য গভর্নমেন্ট। আর যেটা পাবলিক চার্জে যেটা যায় সেটা হচ্ছে যেটাতে আপনাকে কোনো রকমের কোনো ধরনের ইয়ে দেয় না ওরা, মানে ওই যেটা গভর্নমেন্ট ফেডারেল সাহায্য হিসেবে আসে। সো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন টু। So unemployment is not going to be part of the immigration problem. By all means, take the unemployment, feed your family, pay the rent. থ্যাংক ইউ সো মাচ জনাব নাজমুল আলম, আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি খুব এনজয় করছিলেন নাজমুল আলম সাহেবের কথা। আপনার কি 30 সেকেন্ড কমেন্ট আছে নাকি? আপনার কথা, আপনার মিউট করা আছে, আপনার সাউন্ড মিউট করা আছে, আপনার সাউন্ডটা মিউট করা। হ্যাঁ ঠিক আছে জি। হ্যাঁ, আমি একটু এনজয় করছিলাম এই জন্য যে আমি যেটা শুরু করেছিলাম যে সবচেয়ে ধনী, সব থেকে 1 নম্বর দেশ এটা সারা পৃথিবীতে, তখন তাতে কোনো সন্দেহ নাই। এবং আমি বলছি 40 বছর বেশি এই দেশে অবস্থান করছি। যখন রমজান মাসে কি বলে ফেতরা বা দিতে হয়, আমি লোক খুঁজে পাইনি এখানে। হ্যাঁ, আমরা বিদেশে দিতে হয়। আর সেই দেশেই এখন আপনার রাস্তায় কিছু নীলি মানুষের লাইন ধরে, আশ্চর্য, এটা আনবিলিভেবল। আপনার কমেন্টটা বুঝতে পেরেছি, আপনি কি মিন করেছেন, আর উনারটা ডিফারেন্ট। সো দ্যাটস ওকে। না, ওনার সাথে আমি একমত। আফটার দ্য এন্ড অফ অল দিস, এট দ্য এন্ড অফ দি ডে দে উইল কাম ব্যাক ভেরি স্ট্রং, নো ডাউট অ্যাবাউট দ্যাট। দ্য কোশ্চেন ইজ, আশ্চর্য দেশ আর আজব দেশে আমি বলবো 90,000 লোক মারা যায়, আমরা একটা কথা কেউ বলি না এই দেশে। আর বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা এই দেশের জনসংখ্যার অর্ধেক, সেখানে পর্যন্ত 300 জনের মতো লোক মারা গেছে, 15,000 বা 20,000 মতো আক্রান্ত হয়েছে। তাই কিন্তু সরকারের নড়বড়ে করে ফেলছে জনগণ। আর এদেশে 90,000 লোক মারা গেছে, 14 লাখ লোক আক্রান্ত হয়েছে, একটা টু শব্দ নেই। আজব দেশ আমরা বাস করি, আজব দেশ। সাবধান, সাবধান। থ্যাংক ইউ ডক্টর সিদ্দিকুর রহমান, আপনাকে আপনার বক্তব্যের জন্য। জলি বেগম, আপনার কাছে যাচ্ছি। ডু ইউ হ্যাভ এনি রিমার্কস, ফাইনাল রিমার্কস?
আপনার কি কোনো ফাইনাল কোনো কমিউনিটির প্রতি কোনো আবেদন বা কোনো পরামর্শ আছে কমিউনিটির ব্যাপারে? আমার একটা আবেদন আছে, মানে আমরা সবাই জন্য সোশ্যাল ডিস্টেন্সটা ঠিক রেখেই চলি। কারণ এই যে লকডাউনটা খুলে দিচ্ছে, খুলে দেওয়ার পরে এই সপ্তাহে ধরেন যখন বন্ধ ছিল, এই আক্রান্ত ব্যক্তিগুলা কিছু, মৃতের সংখ্যাও কম ছিল। এখন হয়তো মৃতের সংখ্যাটা বাড়ছে না, কিন্তু আক্রান্ত আবার মানে একটু একটু করে। তবে যদি সোশ্যাল ডিস্টেন্সটা ঠিক না থাকে তাহলে তো নার্স হয় না কেন কেউ কিছু করতে পারবো না। তো আমাদের আগে থেকেই রেডি থাকতে হবে। তো আমার আবেদন সবার কাছে, আমাদের বাংলাদেশি ভাই বোন যাই বলেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই সোশ্যাল ডিস্টেন্সটা ঠিক রেখেই চলি। থ্যাংক ইউ সো মাচ। জনাব মইনুল ইসলাম, আমি নাজমুল আপনার কাছে আসছি ফাইনাল রিমার্কের জন্য। জনাব মইনুল ইসলাম, আপনাদের কাছে আমি জাস্ট প্রশ্ন করবো, জাস্ট 30 সেকেন্ডে উত্তর দিবেন। সেটা হচ্ছে যে যদি কোনো ডেভেলপমেন্ট হয় হজে যাওয়ার বা কোনো মানুষ জানবে কিভাবে কিভাবে আপনারা জানাবেন লোকজনকে? মুফতি সাহেব বলেন। যে মুফতি সাহেব বলেন। মুফতি সাহেব বলেন। আমরা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যেহেতু ফোন করছে, এটা মানতে আলহামদুলিল্লাহ। আমরা যে যে এজেন্সি আছি, এজেন্সি আমাদের হাজী ভাইদেরকে তাদের টেলিফোন করে, ইমেইলের মাধ্যমে এবং তাদেরকে পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আমরা জানিয়ে দেব প্রক্রিয়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। যদি গভর্নমেন্টের হজ নীতিমালাটা আমরা বিভিন্ন ভাবে তুলে ধরবো, একটা মিডিয়া আর একটা আমাদের পার্সোনাল যে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তবে এখানে একটা এটা হলো এই খুবই জরুরি, যে সকল হাজী ভাই রেজিস্ট্রেশন করছেন নিয়ত পরিবর্তন করবেন না, আপনি নিয়তের উপরে থাকেন, এবং যারা রেজিস্ট্রেশন করেন নাই তারাও রেজিস্ট্রেশন করে রাখেন। আপনি তাতে দুটো একটা হলো আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাবেন, আর একটা হলো যাওয়ার সুযোগ আসলে আপনি ফার্স্ট প্রায়োরিটি পাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইটস এ গুড পয়েন্ট। জনাব মইনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মুফতি আব্দুল মালিক, আপনাকে ধন্যবাদ। নাজমুল ভাই, আপনি একটা খবর, লাস্ট একটা খবর করার জন্য আপনি বলছিলেন যে পরে বলবেন এটা। হ্যাঁ, খবরটা হচ্ছে যে ইমিগ্রেশনের ব্যাপারে। খবরটা হচ্ছে যে 2005 সালে একটা ল পাস। একটা মিনিট, আমার মনে হয় মুফতি সাহেব আপনার সাউন্ডটা একটু যে মিউট করে দেন তাহলে ভালো হবে। আপনাদের সাউন্ডগুলো মিউট করে দেন তাহলে কোনো অসুবিধা নেই। জি নাজমুল ভাই। 2005 সালে কংগ্রেস একটা আইন পাস করেছিল, অবৈধ ইমিগ্রেন্ট যাদেরকে ধরা হবে, ধরা পড়বে যারা, তাদের ডিএনএ টেস্ট করাতে। সেই টেস্ট এতগুলো প্রশাসন 2005 সাল পর্যন্ত, যে 5 সাল থেকে এখন পর্যন্ত যে প্রশাসনগুলো ছিল, তারা এটাকে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু ট্রাম্প প্রশাসন এই আইনটাকে নতুন ভাবে কার্যকর করতে শুরু করেছে, এবং এখন যত অবৈধ মানুষ ধরা পড়বে, সেটা বর্ডারে ধরা পড়ুক আর ভিতরে ধরা পড়ুক, তাদের ডিএনএ টেস্ট করা হবে। এবং এই ডিএনএ টেস্টটা অনেক দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ডিএনএ টেস্টের ফলে ট্রাম্প প্রশাসনের পক্ষে সহজ হয়ে যাবে একটা ইমিগ্রেন্টের অনেক কিছু বের করে ফেলা, যেটা হয়তো অনেক সময় ইমিগ্রেন্টরা বলতে নাও চাইতে পারেন। এবং এই আইনটা কার্যকর শুরু করাতে ইমিগ্রেন্ট পক্ষের প্রতিষ্ঠান সংগঠন ইতিমধ্যেই প্রতিবাদ কর্মসূচি দিয়েছে এবং শুরু করেছে। আরেকটি ব্যাপারে আমি একটু বলতে চাই, যেটাতে আমি একটু যে প্রশ্নগুলো আসছে সেখানে, সেটি হচ্ছে যে যেমন ধরুন অনেকেই এখন ভয় পাচ্ছেন যে যাদের গ্রিন কার্ড আছে তাদের গ্রিন কার্ড বিভিন্ন সুযোগ সুবিধা নিলে চলে যাবে কিনা, কিংবা যারা নতুন দেশে এসেছেন তারা কোনো সুযোগ সুবিধা নিতে পারেন কিনা। এইগুলো গ্রিন কার্ডের ব্যাপারে যে কথাটি ইউএসসিআইএস এর এই পাবলিক চার্জ সম্পর্কিত সমস্ত প্রেস স্টেটমেন্টে সাংবাদিকদের কাছে যেগুলো পাঠানো হয়েছে, আমি আইনজীবীদের কথা বলছি না, সাংবাদিকদের কাছে যে তথ্যগুলো দেওয়া হয়েছে তার ভিত্তিতে কিছু জিনিস খুব স্পষ্ট। সেটা হচ্ছে গ্রিন কার্ড ধারীরা সরকার থেকে গ্রিন কার্ড ধারী হিসেবে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলি তারা গ্রহণ করতে পারবেন। কিন্তু সমস্যা একটা জায়গায় হয়ে যায়, সেটি হচ্ছে যে কেউ যদি ইউএসসিআইএস এর অনুমতি ছাড়া 6 মাসের বেশি আমেরিকার বাইরে থাকেন, তখন যদি তারা আবার আমেরিকায় প্রবেশ করতে চান, তাদেরকে এখন নতুন একটা সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী অ্যাডমিসিবিলিটি টেস্টে পাস করতে হয়। সেই অ্যাডমিসিবিলিটি টেস্টের গ্রাউন্ডটা কিন্তু একটু কঠিন, সেটা আগে অত কঠিন ভাবে পালন করা হতো না। এখন বর্ডারের লোকজন, বর্ডার যারা আমি ইমিগ্রেশন অফিসার আছে, সেটা পালন করেন। তাতে তখন কিন্তু তারা যদি এই 6 মাস বাইরে থাকার পর, অর্থাৎ গ্রিন কার্ড পেতে হলে যে নতুন পরীক্ষাগুলো দিতে হয় নতুন করে, সেই সবগুলো পরীক্ষা আবার দিতে হবে। যদি তারা
বিনা অনুমতিতে 6 মাসের বেশি বাইরে থাকেন, তাদের সিটিজেনশিপের সময়সীমা তো নষ্টই হবে, ওইটাও যাবে। আর যারা 1 বছরের বেশি বাইরে থাকবেন গ্রিন কার্ড নিয়ে, তাদেরকে কিন্তু তাদের জন্য কিন্তু অনেকগুলো সমস্যা ক্রিয়েট হয়। এবং এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে হলে প্রত্যেকে তাদের লফুল যে অ্যাটর্নি গুলো আছে, ইমিগ্রেশন অ্যাটর্নি, আমি এটা এই ব্যাপারে আবার সতর্ক করি, ইমিগ্রেশনের ব্যাপারে অনেকেই কিন্তু পরামর্শ দেন, কিন্তু সেটা ঠিক না। সেই পরামর্শ গ্রহণ করা, একজন লাইসেন্সড অ্যাটর্নির পরামর্শ গ্রহণ করা অবশ্যই বাঞ্ছনীয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমাদের কমিউনিটিতে এই বিষয়টা পরিষ্কার করা দরকার আগামী 2-1 দিনের ভিতরে। ঈদের ব্যাপারটি এটি অনেকের ভিতরে একটি কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, এবং অনেকেই বিশেষ করে কিছু খবর চলে আসাতে যে কোনো জায়গায় ফেসবুকের মাধ্যমে কিংবা কোনো জায়গায় ঘন্টা পর প্রতি ঘন্টায় 10 জন 20 জন করে নামাজ হবে, এই খবরগুলো প্রচারিত হওয়ার পর কমিউনিটিতে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এইটা ক্লিয়ার করার দরকার আমার মনে হয়। অনেকে এই ব্যাপারে খুব দুশ্চিন্তায় আছে। ওকে, সো আমার মনে হয় যে থ্যাংক ইউ নাজমুল ভাই। আমার মনে হয় যে বিষয়গুলো কালকে অনেকগুলো বিষয় আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। একটা হচ্ছে এই বিষয়টি, আর একটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেছেন যে স্টুডেন্টদের বেনিফিট কি কি হবে। কালকে আমরা এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। তার ভাই আমি কি একটু কমেন্ট করতে পারি? জি, আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে সময়, জাস্ট আপনি যদি 30 সেকেন্ডে করতে পারছেন। জি জি, আমি ওই যে নাজমুল আহসান ভাই যেটা বললেন একটু আগে, উনি অত্যন্ত মূল্যবান মানে কি কথা বলেছেন। আমি একটু জাস্ট ব্রিফ একটা দিচ্ছি আর কি, যে ডিএনএ টেস্টের ব্যাপারটা, যে ইমিগ্রেন্টরা ধরা পড়বে তাদের ডিএনএ কি হবে। এইটা তারা ডিএনএ নিতে পারে, এবং এখন জানেন যে ডিএনএ টেস্ট করাটা ভেরি সিম্পল। ওইটা একটু সোয়াইপ দিয়ে ওরা নিয়ে গেলে সেটার উপরে ওরা ডিএনএ টেস্ট করে ওইটা ডাটাবেসে রাখতে পারে। সো দিস ইজ ট্রু, এবং এই ব্যাপারে সবাই একটু সতর্ক থাকবেন যে ইমিগ্রেশনে অহেতুক এমন কোনো দরখাস্ত করবেন না, অথবা এমন কিছু করবেন না যেখানে আপনাকে ডিএনএটা দিতে হয়। কাজে এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। সেকেন্ডলি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে একটা ভালো খবর, সেটা যারা ক্যালিফোর্নিয়াতে আছে অবৈধ ইমিগ্রেন্টদেরকে সেখানে টাকা দেওয়ার জন্য তারা 500 প্লাস অ্যানাদার 500 আপ টু $1,000 ইলিগাল ইমিগ্রেন্টদেরকে দেওয়ার জন্য তারা প্রস্তাব নিয়েছে। এটা যদি আমাদের নিউ ইয়র্ক স্টেটে, আমাদের মেইন স্ট্রিমে যারা রাজনীতি করেন, স্পেশালি ডেমোক্রেটিক ফ্রন্টে যারা রাজনীতি করেন, তারা যদি এটা নিয়ে একটু গভর্নরের সাথে যোগাযোগ করে এটা নিয়ে একটু প্রেশার দেয়, আমরাও হয়তো ইলিগাল ইমিগ্রেন্ট যারা নিউ ইয়র্ক স্টেটে আছেন তারা হয়তো বেনিফিটেড হতে পারবো ক্যালিফোর্নিয়ার মতো। 5 + 5 $1,000 ইজ নট এ বিগ ডিল ফর দ্য স্টেট। এইটাও একটা দেখার বিষয়। ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের অ্যাডমিসিবিলিটি নিয়ে নাজমুল আহসান ভাই যেটা বললেন যে 6 মাসের বেশি, ইট ইজ ট্রু। আমি এটা একটু আরেকটু এটার সাথে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যখন তারা এই দেশে ঢুকবেন, অ্যাডমিসিবিলিটি বলতে তারা এটাই মিন করবে যে তুমি 6 মাস আমেরিকার বাইরে ছিলা, এখন তোমার কোনো জব আছে কিনা, অথবা হাউ ইউ গোনা সাপোর্ট ইয়োরসেলফ, এই জিনিসটা টেস্ট তাদেরকে দিতে হবে। মিনিং দ্যাট তারা যদি এখানে এসে আবার যদি আনএমপ্লয়মেন্টের লাইনে চলে যায় অথবা ফুড স্ট্যাম্পের লাইনে চলে যায়, দ্যাট মাইট বি এ প্রবলেম। তো ওই ধরনের যাদের কোনো সমস্যা হতে পারে, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা লম্বা সময় দেশে থাকেন না, অল্প সময়ের জন্য গিয়ে যদি অল্প সময়ের মধ্যে ফেরত আসতে পারেন, তাহলে আপনারা আপনাদের ইমিগ্রেশনের গ্রিন কার্ডের স্ট্যাটাস ধরে রাখতে পারবেন এবং অ্যাডমিসিবিলিটিটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন। ফাইনাল দিস ইজ দ্য ফাইনাল ওয়ান, সেটা হচ্ছে কারো ঘরে কেউ যদি এখন ইমিগ্রেশনের ডিটেনশনের লোকজন এসে যদি টোকা দেয়, তাহলে আমি বলবো যে কোনো মতেই দরজা খুলবেন না। তারপরে যদি তারা বলে যে আমাদের কাছে ওয়ারেন্ট আছে, অথবা আমাদের কাছে এই লোকের নাম আছে, অথবা অন্য কিছু, বাই অল মিনস স্কেয়ার দেম আউট। বলেন যে আমাদের ঘরে কোভিড-19 এর পেশেন্ট আছে, ইফ ইউ গাই ওয়ান্ট টু কাম ইন এন্ড ওয়েলকাম দ্য কোভিড-19, ওয়েলকাম টু আওয়ার হাউস, উইল ওপেন দ্য ডোর, ইট উইল স্কেয়ার দেম আউট এন্ড দে উইল রান অ্যাওয়ে। So I know it sounds like crazy, but help ourselves out. আমাদের নিজেদেরকে নিজের প্রোটেকশন দিতে হবে এবং লফুলি, এবং সেটাই আমি আপনাদের সবাই কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা আইন মেনে চলুন এবং আইনের সাথেই থাকুন। নাজুর ভাই, তারা কিন্তু টার্গেটেড অ্যারেস্ট শুরু করেছে অলরেডি আইসি। কোনো অসুবিধা নাই, তারা টার্গেটেড করুক। কোভিড-19 বললে ওর ধারে কাছে আসবে না, আপনার ধারে কাছে আসবে না, বিকজ দে নো দ্যাট this is a problem for them too. They have their own life and they don't want to put it at risk. ওরা যায় ওদের সুপারভাইজারের কাছে বলবে ওই ঘরে কোভিড-19 এর পেশেন্ট আছে, so we simply not going to go up there. So আমি বলতেছি এটা ট্রুথফুল হতে হবে, but this is one of the things that you can scare them out. I mean, those people scaring us, so why not we scare them out, give them a run around for their own life. ভাই আমার প্রশ্ন ওইটা না, আমার প্রশ্ন আপনি যেটা বললেন ক্যালিফোর্নিয়াতে 500 টাকা 1000 টাকা দেবে,
500-1000 টাকা দিয়ে সে তো নন হয়ে যাবে, সে কি ধরা দেওয়ার জন্য এটা করবে? এটা করা কি উচিত হবে? না, এটা স্টেট লেভেলে থাকবে। এই ডাটা ওরা কোনোদিনই ফেডারেলের কাছে দিবে না। এটা একদম ক্লিয়ারলি স্টেটের থেকে দিচ্ছে। এটা স্টেটে এটা কোনোদিনই শেয়ার করবে না ফেডারেলের কাছে। আপনাকে একটু আপডেট করি, এক মিনিট। নিউ ইয়র্ক সিটির মেয়রও কিন্তু এই ইলিগালদের সাহায্য করার জন্য একটা ফান্ড উনি পেয়েছেন $20 মিলিয়ন। উনি কিন্তু এই ব্যাপারে এখন আর কোনো কথা বলেন না, কারণ উনি প্রথমে বলেছিলেন যে নট ফর প্রফিট অর্গানাইজেশনের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউট করবেন, কিন্তু ওইটা নিয়ে এখন আর উনি কোনো কথা বলছেন না। নিউ ইয়র্ক আমার মনে হয় নাজমুল ভাই এই বিষয়টা কালকে আমরা আলোচনা করি, আজকে উই আর রান আউট অফ দ্য টাইম। আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপাকে ধন্যবাদ, জনাব আলহাজ মঈনুল ইসলাম। আমরা আশা করি যারা আশা করেছেন এবার হজে যাবেন তাদের কোনো একটা সুরাহা হবে। আপনি অনেক পুরনো লোক, আপনার এই এজেন্সির সুনাম অনেকদিন থেকে আছে। মুফতি আব্দুল মালিক, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার মনে হয় জনাব আজমুল আলম, আপনি যদি সময় করে প্রতিদিনই 10 মিনিট সময় দিতে পারেন আমাদের দর্শকদের, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য। ইট ইজ নট অ্যাবাউট পলিটিক্স, কারণ আমি দেখেছি আমাদের কমেন্ট লাইনে অনেকে কমেন্ট করছেন আপনারা রাজনীতি শুরু করে দিয়েছেন। আমরা রাজনীতি না, আপনি শুধু আওয়ামী লীগের প্রেসিডেন্ট না, আপনি গভর্নর চেয়ারম্যান ছিলেন এক সময়, আপনি নিউ জার্সি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন। সুতরাং আপনার কমিউনিটির সাথে ইনভলভমেন্ট অনেক দিনের, সেই হিসাবে একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আর রাজনীতি আপনি করতেই পারেন, সেটাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা মতামত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। আমি মনে করি যে আমরা মতামত প্রকাশের স্বাধীনতাকে সবসময় বাড়িতে রাখবো। আমি রাজনীতি করি, আমি গর্ব করি, আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি, আমি এটাকে নিজে আমি গর্ববোধ করি। কেউ যদি অসুবিধা থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। রাইট, থ্যাংক ইউ সো মাচ জনাব নাজমুল হাসান, আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আমরা এই যারা আজকে প্যানেলে ছিলেন তাদেরকে আবারও আপনাদের সামনে মাঝে মধ্যে হাজির করব। আপনারা সবাই ভালো থাকবেন। এবং আমাদের আজকের যে অতিথি জলি বেগম, উনি যে পরামর্শ দিয়েছেন, তিনি একজন ফ্রন্টলাইন ওয়ার্কার, তিনি পরামর্শ দিয়েছেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। আমরা আশা করি আপনারা এটা মেনটেন করবেন। ঈদের বাজার সামনে, এর অর্থ এটা না যে আপনারা সবাই ঝাঁপিয়ে ঈদের বাজার করবেন এবং ঘরে করোনা নিয়ে আসবেন। এই বিষয়গুলো মনে রাখবেন যে আমাদের সবাইকে আগে আমাদের নিরাপত্তা এবং প্রাণ বাঁচাতে হবে। এই বিষয়টি নজরে রাখবেন, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার বন্ধু বান্ধব যারা আছে সবার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সতর্ক থাকবেন, সবাই একে অপরের সাহায্যে এগিয়ে আসবেন। এই কামনা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।